নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজমুকুট। বীরেন্দ্র প্রতাপের আদেশ পেয়ে সুমন্ত দ্রুত ওখান থেকে চলে গেল। বীরেন্দ্র প্রতাপ মনে মনে ভাবতে লাগলো, এটাই সুবর্ণ সুযোগ। আমি কবে থেকে ছটফট করছিলাম যে অগ্নি কোনো একটা ভুল করবে, আর আমি ওকে আমার আর চন্দ্রাবতীর মাঝখান থেকে চিরকালের মতো দূরে সরিয়ে দিতে পারবো। আজ সেই সুবর্ণ সুযোগ এসে গেছে। ও আমাদের বিশ্বস্ত মন্ত্রীর ছেলেকে হত্যা করেছে। এখন তো খোদ চন্দ্রাবতীও অগ্নি সিংয়ের তরফদারি করতে পারবে না। কিন্তু আমি এটা অবশ্যই দেখতে চাই যে চন্দ্রাবতীর মনের অবস্থা কি রকম হয়। এই খেয়াল আসতেই ও দ্রুত পায়ে ঘরে ঢুকলো। কি কি হয়েছে মহারাজ? চন্দ্রাবতী ওকে দেখেই চিন্তিত কণ্ঠে বলল, সুমন্ত কি বলছিল? আবার কোনো খারাপ খবর তো নয়? বীরেন্দ্র প্রতাপ নিজের কণ্ঠস্বর প্রয়োজনের থেকে অতিরিক্ত গম্ভীর করে বলল, খবর তো খুবই খারাপ। অগ্নি সিং একটা বিশাল বড় অনর্থ করে ফেলেছে। ও আমার অতি বিশ্বস্ত মন্ত্রী মনদীপ সিং এর ছেলে সন্দীপ সিংকে হত্যা করে ফেলেছে। একথা শুনেই চন্দ্রাবতীর একটা তেজ ঝটকা লাগলো। ও মনে মনে বলল, এ তো সত্যি খুবই খারাপ খবর। খুব বড় অনর্থ করে ফেলেছে অগ্নি। আমার তো মনে হয়েছিল ও রেগে গিয়ে এমনি এমনি মেরে ফেলার কথা বলছিল, কিন্তু ও তো সত্যি সত্যি মেরে ফেলেছে। আর সন্দীপ আর সুরেলার কথা জানতে পেরে যায়নি তো বীরেন্দ্র প্রতাপ? তখনও লক্ষ্য করলো বীরেন্দ্র প্রতাপের দৃষ্টি ওরই উপর একভাবে নিবদ্ধ হয়ে আছে। ও চন্দ্রাবতীর হাব ভাব বোঝার চেষ্টা করছিল। চন্দ্রাবতী নিজেকে সামলে নিয়ে বলল, সন্দীপ সিং এর সঙ্গে আবার অগ্নির কি সম্পর্ক? এটাই তো আমি জানতে চাইছি চন্দ্রাবতী। বীরেন্দ্র চিন্তিত হওয়ার নাটক করে বলল, আমার খুবই দুঃখ হচ্ছে চন্দ্রাবতী, যে অগ্নি সিং এর মতো এরকম পেশাদার হত্যাকারীর ওপর আমরা এত ভরসা করেছিলাম। ওকে রাজমহলে নিয়ে এসেছিলাম। রাজমাতার বিরোধিতা সত্ত্বেও ওকে তোমার নিজস্ব দেহরক্ষী নিযুক্ত করেছিলাম। কিন্তু আফসোসের ব্যাপার যে ওর স্বভাবের কাছ থেকে ও বাইরে বেরোতেই পারল না। ও টাকার লোভে সন্দীপ সিংকে আগে আগে না। চন্দ্রাবতী বলে উঠল, অগ্নি এই কাজ কখনো পয়সার জন্য করবে না। নিশ্চয় সন্দীপ সিং এরকম কোন একটা অন্যায় করে ফেলেছিল। যে যে বলতে বলতে ও একেবারে চুপ করে গেল। ও চাইলেও বলতে পারছিল না যে সন্দীপ সিং শশীকলাকে হত্যা করেছে, আর সে সুরেলার প্রেমিক। তাহলে বীরেন্দ্র প্রতাপ এক্ষুনি সুরেলাকে মেরে ফেলবে। বীরেন্দ্র প্রতাপ বলল, যদি সন্দীপ সিং এর কোনো অন্যায় থেকেও থাকে তো অগ্নিকে এই অধিকার কে দিয়েছে যে ও সেই অন্যায়ের শাস্তি দেয়? আমি আর আমার রাজদরবার কিসের জন্য আছে? চন্দ্রাবতী কিছু বলতে পারল না। বীরেন্দ্র প্রতাপ ওর পাশে বসতে বসতে নরম গলায় বলল, দেখো চন্দ্রা, আমি নিজেও অগ্নি সিংহের খারাপ চাই না, কিন্তু কি করব বলো?
ওর অপরাধী এত বড় যে আমার আর করার কিছুই নেই। একজন মন্ত্রীর ছেলেকে হত্যা করেছে ও। আমাকে ওকে শাস্তি দিতেই হবে, না হলে তুমি তো জানোই আমার সব মন্ত্রীরা রাজ দরবারে বিদ্রোহ ঘোষণা করতে থাকবে। আর তাছাড়া রাজাকে তো ন্যায় করতেই হবে চন্দ্রা। আচ্ছা, তুমি এখন আরামে ঘুমিয়ে পড়ো। আজ আমি অন্য ঘরে বিশ্রাম করব, যাতে তোমার ঘুমে কোনো বিঘ্ন না ঘটে। একথা বলে বীরেন্দ্র প্রতাপ খুব স্নেহের সঙ্গে চন্দ্রাবতীর কপালে চুম্বন করল। তারপর ধীরে ধীরে বাইরে চলে গেল। চন্দ্রাবতীও বীরেন্দ্র প্রতাপের সামনে সহজভাবে থাকার নাটক করল, কিন্তু মনে মনে ও ছটফট করছিল। এ তুমি কি করলে অগ্নি? ও আস্তে আস্তে বলল, কেন তুমি বীরেন্দ্র প্রতাপকে এই সুযোগটা দিলে? আমি জানি ও আমার সামনে ভালো সাজার নাটক করছে, কিন্তু মনে মনে তোমার এই ভুলের জন্য উৎসব করছে, আনন্দে পাগল হচ্ছে। আমি আমি চাইলেও তোমাকে বাঁচাতে পারবো না অগ্নি। এ তুমি কি করলে? নিজের এই অসহায় অবস্থায় চন্দ্রাবতীর চোখে জল এসে গেল। ওদিকে বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীর ঘর থেকে বেরিয়ে রাজমহলের অন্য ঘরের দিকে যাচ্ছিল। এই সময় ও খুব খুশি ছিল আর মনে মনে বলছিল, আমি তোমার চোখের সামনে অগ্নি সিংকে শাস্তি দেব চন্দ্রা। যখন ওর দিকে তাকিয়ে মনে মনে তুমি ছটফট করবে, তখন হয়তো তুমি বুঝতে পারবে তোমাকে আর অগ্নি সিংকে একসঙ্গে দেখে আমি কত ছটফট করি। আর তখন আমার মনে শান্তি পাবো আমি চন্দ্রা। আমি তোমাকে খুব 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 ভালোবাসি চন্দ্রা, কিন্তু কি করব, এই ভালোবাসাই তো আমাকে কষ্ট দিচ্ছে। এইসব কথা ভাবতে ভাবতে ও দ্রুত ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই, একটু দাঁড়াও বড় কুমার, এ রাজমাতা গার্গীর কণ্ঠস্বর। সে ওর কাছেই আসছিল। ওকে আসতে দেখে বীরেন্দ্র প্রতাপ বিরক্ত হয়ে বলল, মা, আপনি এখানে আসার কষ্ট কেন করলেন? আমাকে রানীমহলে ডেকে পাঠাতেন। না বড় কুমার, গার্গী কঠিন স্বরে বলল, রানীমহলের পরিবেশ একেবারেই ঠিক নেই। তোমার পাটরানীদের কিন্নাররা আজকাল খুবই গোয়েন্দাগিরি করতে শুরু করেছে। এ কথা বলে গার্গী ঘরে ঢুকল। বীরেন্দ্র প্রতাপও ওর পিছন পিছন ঘরে ঢুকল আর দরজা বন্ধ করে বলল, বলুন মা, আমার জন্য কি আদেশ আছে? একটা আসনে বসে গার্গী দীর্ঘশ্বাস নিয়ে বলল, তোমাকে কি চন্দ্রাবতী বলেছে অগ্নি সিং সন্দীপ সিং এর হত্যা কেন করেছে? বীরেন্দ্র প্রতাপ স্তম্ভিত হয়ে গেল। চন্দ্রাবতী? ও খুবই অবাক হয়ে বলল, চন্দ্রাবতী আবার এসব কিভাবে জানবে মা? ও বেচারি তো বিষের প্রতিক্রিয়ায়। একটু নিজের চোখ কান খোলা রাখো বড় কুমার। গার্গী বীরেন্দ্র প্রতাপকে থামিয়ে দিয়ে ব্যঙ্গ করে বলে উঠল, অগ্নি সন্দীপ সিং এর হত্যা কেন করলো সে কথা শুধু 4 জন মানুষ জানে।
অগ্নি নিজে, আমি, চন্দ্রাবতী আর সুরেলা। ধন্যবাদ দাও যে এখনো পর্যন্ত আমরা শুধু 4 জনেই ব্যাপারটা জানি, কিন্তু রানী মহলের সব পাটরানীরা এই সত্যিটা জানার জন্য ব্যাকুল হয়ে আছে। বীরেন্দ্র প্রতাপ কিছুই বুঝতে পারল না। ও তখনও জিজ্ঞাসু দৃষ্টিতে গার্গীকে দেখছিল। গার্গী এক পলকের জন্য ইতস্তত করল, তারপর সমস্ত দ্বিধা সংকোচ কাটিয়ে বলে উঠল, সন্দীপ সিং আর সুরেলার মধ্যে অবৈধ সম্পর্ক ছিল বড় কুমার, যেটা শশীকলা জেনে গিয়েছিল। সেজন্য সন্দীপ সিং শশীকলাকে হত্যা করেছিল। আর এই কথা যখন সুরেলা চন্দ্রাবতীকে জানালো, তখন সন্দীপ সিং ওকেও হত্যা করার চেষ্টা করলো, কিন্তু চন্দ্রাবতী নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সুরেলাকে বাঁচালো। আর সেই জন্য রাগের বশে অন্ধ হয়ে অগ্নি সিং সন্দীপ সিংকে হত্যা করে ফেলল। বীরেন্দ্র প্রতাপ এসব শুনে পাথরের মতো স্থির হয়ে গেল। কিছুক্ষণ ও চুপচাপ বসে থাকলো, তারপর দাঁত পিষতে পিষতে বিড়বিড় করে বলল, এই সন্দীপ সিং এর এত স্পর্ধা যে ও চন্দ্রাবতীকে হত্যা করার চেষ্টা করলো। মা, যদি আপনি আমাকে এই সব কিছু আগে বলে দিতেন, তাহলে আমি সন্দীপ সিং এর মাথা কেটে চন্দ্রাবতীকে উপহার দিতাম, কিন্তু আফসোস, ওকে মারার সুযোগে অগ্নি সিং আমার কাছ থেকে কেড়ে নিল। আমি অগ্নির কাছে হেরে গেলাম। এ কথা বলে বীরেন্দ্র প্রতাপ আসনের পাশে দেওয়ালে জোরে একটা ঘুষি মারল। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। গার্গী তার আচরণে প্রচন্ড রেগে গেল, বলল, বাহ বাহ, অসাধারণ বড় কুমার, অসাধারণ। তোমার পাটরানী সুরেলা এত বড় পাপ করলো, কিন্তু তোমার তাতে কোনোই পরোয়া নেই। উল্টে তুমি চন্দ্রাবতী আর অগ্নি সিং এর মাঝখানেই আটকে আছো। কি হয়ে গেল তোমার বুদ্ধির? হ্যাঁ? বীরেন্দ্র প্রতাপের একটা ঝটকা লাগলো। ও অনুভব করলো যে চন্দ্রাবতী আর অগ্নি সিং ওর মাথায় আর মনের মধ্যে এমন ভাবে ছেয়ে আছে যে ও সমস্ত পৃথিবীটাই যেন ভুলে গিয়েছে। প্রথমে উর্বশী, আর এখন সুরেলা। গার্গী বিড়বিড় করল, যদি এরকমই অবস্থা চলতে থাকে, তাহলে একদিন তোমার এই রানী মহল পুরো ভ্রষ্ট হয়ে যাবে। এখনো সময় আছে বড় কুমার। চন্দ্রাবতীর মোহপাশ থেকে বেরিয়ে এসো, একটু এদিকেও ধ্যান দাও। বীরেন্দ্র প্রতাপ দ্রুত সামলে নিয়ে বলল, আমার তো সব দিকেই খেয়াল আছে মা। আমি অগ্নিকে ধরার জন্য সৈন্য পাঠিয়ে দিয়েছি। আমি সমস্ত প্রজাদের সামনে ওকে শুলে চড়িয়ে দেব। তাহলে তো তুমি তোমার ধ্বংসের গল্প নিজেই লিখবে বড় কুমার। গার্গী উত্তপ্ত হয়ে বলল, ওই অগ্নি সব প্রজাদের সামনে চিৎকার করে বলবে যে ও সন্দীপ সিংকে কেন মেরেছে। তখন তখন তোমার কি সম্মান থাকবে ভেবে দেখেছো একবার? বীরেন্দ্র প্রতাপ আর কিছুই বলতে পারল না, কিন্তু মনে মনে ছটফট করছিল। অগ্নি আর চন্দ্রাবতীকে বিচ্ছেদের বেদনা দেওয়ার রণনীতি এভাবে যে ভেস্তে যাবে, সেও একটু ভাবেনি। ও এখন হার স্বীকার করে বলল, তাহলে আপনিই বলুন মা, আমার এখন কি করা উচিত? গার্গী তো আগে থেকেই সব ঠিক করে ফেলেছিল, সেজন্য ও দ্রুত বলে উঠল, এই কথা এখানেই চাপা দিয়ে দাও। ভালোই হয়েছে যে অগ্নি
সন্দীপ সিংকে মেরে ফেলেছে। তাছাড়াও আমার মনে হয় না যে অগ্নি সিংকে তোমার সৈন্যরা ধরতে পারবে। আমাদের এখন সুরেলাকে রাস্তা থেকে সরাতে হবে, কিন্তু সঠিকভাবে। সেই জন্য কাল রাজ দরবারে সভা বসাও আর সুরেলাকে মৃত্যুদণ্ডের শাস্তি শোনাও। তার কথা শুনে বীরেন্দ্র প্রতাপ চিন্তিত হয়ে বলল, কিন্তু কিন্তু মা, সুরেলা তো শশীকলাকে হত্যা করেনি। তাহলে ওকে মৃত্যু দেওয়া কিভাবে উচিত হবে? আমি রাজদরবারে মনোমতো কাজ তো করতে পারি না। না, আমাকে মন্ত্রীদের সামনে প্রমাণ করতে হবে যে। তার কোনো প্রমাণ পড়বে না বড় কুমার। গার্গীয়কে থামিয়ে দিয়ে তিক্ততার সঙ্গে বলল, সুরেলা যখন রাজদরবারে নিজে স্বীকার করেছে যে ও শশীকলাকে হত্যা করেছে, তখন কারই বা কি আপত্তি হতে পারে? আর ভুলে যেও না বড় কুমার, উর্বশী আর অগ্নির বিষয়ে যখন তুমি এই কথা জানতে পেরেছিলে, তখন তুমি নিজেই উর্বশীকে মেরে ফেলতে চেয়েছিলে। কিন্তু তখন আমাদের অসহায়তা ছিল, কারণ ও আমাদের উত্তরাধিকারীকে জন্ম দিতে চলেছিল। কিন্তু এই সুরেলা, এই একটা কলঙ্ক আর বোঝা ছাড়া কিচ্ছু নয়। এর থেকে পিছু ছাড়াতেই হবে তোমাকে। নিজের সিদ্ধান্ত শোনানোর পর গার্গী ওখান থেকে চলে গেল। বীরেন্দ্র প্রতাপ চুপ করে বিছানায় বসে পড়ল। তারপর একটা পাত্র থেকে সুরা পেয়ালায় ভরে পান করতে করতে ভাবতে লাগলো, আমাকে রানী মহলে আবার আমার অধিকার কায়েম করতে হবে। পরের দিন চন্দ্রাবতীর ঘুম খুব তাড়াতাড়ি ভাঙল, কিন্তু গভীর রাত পর্যন্ত শুধু অগ্নির ব্যাপারেই ভাবতে ভাবতে ও অস্থির হয়ে পড়ছিল। কিন্তু ওষুধের ক্রিয়ায় কখন যে ঘুমিয়ে পড়েছিল ও বুঝতেও পারেনি। চোখ খোলার সঙ্গে সঙ্গে চন্দ্রাবতী অনুভব করল ঘরে একটা অপরূপ সুগন্ধ ছড়িয়ে রয়েছে। চমকে উঠে চন্দ্রাবতী বিছানা থেকে উঠে বসল। তারপর ঘরের চারিদিকে তাকিয়ে দেখল জানালার কাছে একটা ফুলদানিতে নানা রঙের অপরূপ সুন্দর সতেজ ফুল রাখা আছে। এই ফুল এখানে কি করে এলো? চন্দ্রাবতী অবাক হয়ে ভাবতে লাগলো, এত সকাল সকাল কে এই ফুলদানি ঘরের মধ্যে রেখে গেল? বীরেন্দ্র প্রতাপ নয় তো? চন্দ্রাবতী বিছানা থেকে উঠে ফুলদানির কাছে গিয়ে ওই ফুলগুলো ভালো করে দেখতে থাকলো। ফুলের গায়ে হাত বুলিয়ে ফুলের নরম সুন্দর স্পর্শ অনুভব করতে লাগলো। তখনই ওর নজরে পড়ল একটা ছোট্ট চিরকুট, যেটা খুব সাবধানে ফুলের মধ্যে লুকিয়ে রাখা ছিল। চন্দ্রাবতীর হৃদস্পন্দন বেড়ে গেল। ও দ্রুত এই কাগজের টুকরো বার করে নিয়ে ওর মধ্যে কি লেখা আছে পড়তে লাগলো। আশা করি মাননীয়া মহারানীর এই ছোট্ট উপহার পছন্দ হয়েছে। শুভাকাঙ্ক্ষী। চন্দ্রাবতী তো হতভম্ব হয়ে গেল। এটা তো সওদাগর উমেশ চন্দ্রের চিঠি। ও চাপা স্বরে বলল, তাহলে কি ও এখানে এই ঘরে এসেছিল, নাকি ও আবার মহলের কোনো চাকরকে ঘুষ দিয়ে এই ফুলের গুচ্ছ এখানে পাঠিয়ে দিয়েছে? কিন্তু এরকম কেন করছে লোকটা? ও কি সত্যি আমার শুভাকাঙ্ক্ষী, নাকি ও অন্য কোনো কারণ আছে? চন্দ্রাবতী এসব ভাবছিল, তখনই একটা পায়ের শব্দ শুনতে পেল
আর চন্দ্রবতী দ্রুত ওই কাগজের টুকরো পোশাকের মধ্যে লুকিয়ে ফেলল। হায় হায় মহারানী মা! সোনাল ঘরে ঢুকলো। আপনার নিদ্রা তো তাড়াতাড়ি ভঙ্গই হলো না আজকে। এখন শরীর কেমন আছে আপনার? আমি তো কালকে সারা রাত আপনার সাথে দেখা করার জন্য ছটফট করছিলাম, কিন্তু মহারাজের কঠিন নির্দেশ ছিল কেউ যেন আপনার আরামে বিঘ্ন না ঘটায়। চন্দ্রবতী ফিক করে হেসে বলল, আমার জন্য চিন্তা করো না সোনাল, আমি একদম ঠিক আছি। কিন্তু আমাকে তুমি বলো তো, অগ্নির কি হলো? মহারাজের সৈন্য কি ওকে ধরে ফেলেছে? আরে না না মহারানী মা, সোনাল খুবই ইতস্তত করে বলল, অগ্নি সিংহের মতো দক্ষ আর সাহসী যোদ্ধা এইসব মামুলি সৈন্যদের হাতে ধরা পড়বে নাকি? আপনি নিশ্চিন্ত থাকুন মহারানী মা, মহারাজ ওর কিচ্ছু করতে পারবে না। তবে হ্যাঁ, পুরো নগরে জোরদার আলোচনা চলছে যে ও ভরা দিনের আলোতে মন্ত্রীর ছেলেকে মেরে ফেলল। চারিদিকে ওর নামে একেবারে ছি ছি রটিয়ে পড়েছে। এ কথা চন্দ্রবতী চিন্তিত স্বরে বলল, কিন্তু এ কাজ করে অগ্নি নিজের বিপদ আরো বাড়িয়ে ফেলল সোনাল। বীরেন্দ্র প্রতাপ এখন ওর বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেওয়ার মুক্ত সুযোগ পেয়ে গেল। সোনাল কিছু বলতে পারল না। ও নিজেও অগ্নিকে নিয়ে মহা দুশ্চিন্তায় ছিল। তখনই চন্দ্রবতী ওকে বলল, আচ্ছা সুরেলা কোথায়? তুমি এখানে এক্ষুনি ওকে নিয়ে এসো। আমি ওর সঙ্গে কিছু কথা বলতে চাই। এ কথা শুনে সোনালের মুখ আরো দুঃখিত হয়ে গেল। মহারানী মা, ও চাপা স্বরে বলল, সুরেলাকে তো আজ দরবারে পেশ করা হবে। শশীকলাকে হত্যার অপরাধে ওকে আজ শাস্তি শোনানো হবে। হয়তো রাজমাতা ওর ব্যাপারে সব কিছু জেনে গেছেন, আর ওকে মৃত্যুদণ্ডই দেওয়া হবে। চন্দ্রাবতীর মাথায় যেন বাজ পড়ল। না! ও চিৎকার করে উঠল, সুরেলা নির্দোষ, আমি ওকে এই শাস্তি কখনোই পেতে দেব না। এ কথা বলে চন্দ্রাবতী দ্রুত পায়ে দরবারের দিকে এগিয়ে গেল। তাহলে কি চন্দ্রাবতী সত্যিই সুরেলাকে বাঁচাতে পারবে? কিন্তু কিভাবে? অগ্নি সিং কি আবার চন্দ্রাবতীর কাছে ফিরবে? আর কেই বা এই সওদাগর উমেশ চাঁদ? আর কি বা তার উদ্দেশ্য? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে, চাঁদনী চ্যানেলে।